বিরোধী আক্রমণকারীর ক্ষতচিহ্ন মুছে ফেলা, দেশ এবং জাতির আত্মমর্যাদা, আত্মপরিচয়ের আত্মপ্রকাশ ঘটানো। একটা জায়গায় একটা সাম্প্রতিক সাম্প্রদায়ের ধর্মীয় স্থানকে ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করা, আপনার মনে হয় কি এতে দেশের মানুষ বিভক্ত হয়ে যাবে? আজ থেকে 550 বছর আগে মীর বাঁকি রাম মন্দির ধ্বংস করে তার উপরে বাবরি মসজিদ তৈরি করেছে এবং বাবর নামায় অত্যন্ত গর্বের সঙ্গে বাবর লিখে গেছে যে আমি অবিশ্বাসীদের মুন্ডুর গম্বুজ তৈরি করেছি। নিজের মৃত্যুর পর তার কবর যেন ভারতবর্ষে না দেয়া হয়, তার জন্মস্থান সমরখণ্ডে দেয়া হয়, এবং সেটাই হয়েছিল। যে লিখে গেছে সে আমার দেশের, আমার প্রাণ পুরুষের মন্দির ধ্বংস করেছে, জন্মস্থান ধ্বংস করেছে, করে একটা বাড়ি তৈরি করেছিল, বাড়িটাও আমাদের ছিল। তো আমাদের বাড়িকে আমরা রিনোভেট করছি, কোনো ধ্বংস হয়নি। আমার বাড়ি আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি। 550 বছর পর রাম নিজের জন্মস্থানে ফিরছেন। সারা ভারতবর্ষ আবেগতাড়িত হয়ে গেছে, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে যে পৃথিবীর দীর্ঘতম যুদ্ধ, 67টা যুদ্ধ, 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে আজকে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। গেল মন্দির তৈরি করতে, মোদী সরকার ক্ষমতায় না এলে কি মন্দির তৈরি করা সম্ভব ছিল না? দেখুন, এটা কোনো সরকার বা রাজনীতির বিষয় নয়। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যমত্য প্রকাশ করত, যদি কংগ্রেস তারা সদর্থক ভূমিকা নিত, তাহলে রাম মন্দির অনেক আগেই করে ফেলা যেত। বারবার তারা বলে এসেছে মানুষের সামনে যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংস করেছে, এটা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কিন্তু একবারের জন্য কথা বলেনি, যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করতো যে আমরা ওখানে আবার নতুন করে বাবরি মসজিদ তৈরি করে দেব। বিরোধীরা বলতো এটা বিজেপির ভোটের আগে একটা খুঁড়োর কল ঝুলিয়ে রাখা। তাদের একটা তির্যক শব্দবন্ধ ছিল, মন্দির ওহি বানায়েঙ্গে মগর তারিখ নেই বাতায়েঙ্গে। তো কত আইনি জটিলতার মধ্যে তোজো আকাশ ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থাকে দিয়ে জিপিআরএস করানো, গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার সার্ভে, চারিদিকে বিভিন্ন গর্ত খুঁড়ে সেখান থেকে ক্যামেরা ঢুকিয়ে দেখা গেল যে বিরাট একটা ওখানে কনস্ট্রাকশন আছে মাটির নিচে, এবং ওটা হিন্দু স্থাপত্য যখন বৈজ্ঞানিকভাবে এবং আইনসিদ্ধভাবে প্রমাণিত হয়ে গেল, তারপরেই সেখানে মন্দির তৈরি হচ্ছে। এই মন্দির তৈরি হিন্দু জাগরণের থেকেও বেশি এই লক্ষ্য কি আসলে ভোট ব্যাংক? দেখুন, বিরোধীরা রাম মন্দিরের সঙ্গে ভোট ব্যাংকের তুলনা করতে পারে, কিন্তু আমরা মন্দির মসজিদের রাজনীতিতে বিশ্বাস করি না। সিপিআইএম নেতারা একদিন পশ্চিমবঙ্গে বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে বক্তৃতা করতো মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। কিন্তু কারখানা কখন খুলবে, শ্রমিক মালিক এবং সরকার এই ট্রাইপেটাইটের মিটিংয়ের কি হবে, কি নিয়ে কথা হবে, এর থেকে তাদের কাছে বড় হয়ে গেছিল সিআইটিউর কাছে রাম মন্দিরের বক্তব্য। মানুষ রাম মন্দির আন্দোলনকেও দেখলো, তার পরিণতিকেও দেখেছে এবং তাদেরও দেখেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে রাম মন্দিরের বিরোধিতা করছেন, তার অর্থ কি? অর্থ হচ্ছে এদেশে রাম বিরোধী যারা মানুষ আছেন তাদের ঐক্যবদ্ধ করা, কারোর কাছে বার্তা পৌঁছানো যে রাম তোমাদের পূর্বপুরুষ নয়, তোমাদের দেবতা নয়, রাম মন্দির তোমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে, বলে একটা সংখ্যালঘু ব্লক ভোটকে কনসলিডেট করা। এবং এই রাম মন্দির আন্দোলনে পশ্চিমবঙ্গেরও অনেক শুভবুদ্ধি সম্পন্ন, অনেক প্রগতিশীল, অনেক উচ্চশিক্ষিত মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন যারা এটাকে সমর্থন করছেন এবং সারা দেশ জুড়ে করছেন। সুতরাং এই রাজনৈতিক অপচেষ্টা বা এই পলিটিক্যাল ন্যারেটিভটা কিন্তু একদিন বদলে যাবে, এবং সেটা আমরাই বদলাবো। ভোটের আগে কোন পথে নিয়ে যাবে এই মন্দির বাংলার রাজনীতিতে? ভোটের আগে কোন পথে নিয়ে যাবে? বাংলার রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে সেটা আমার জানা নেই, তবে বাংলার জাতীয়তাবাদী মানুষের, যারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ভারতীয় পরম্পরা, ভারতীয় বহমানতার উপরে আস্থাশীল, তাদের সঙ্গবদ্ধ করবে।
তাদের উচ্ছ্বাস বাড়াবে, তাদের আবেগ বাড়াবে, তাদের বিশ্বাস বাড়াবে, তাদের আরো বেশি দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করবে। ধরে এই আন্দোলন শুরু, কিন্তু আজ এই মন্দির তৈরি হচ্ছে, কোথাও লালকৃষ্ণ আদবানির নাম শোনা যাচ্ছে না। বিজেপি কি ভুলে গেল তাকে? দেখুন, ভারতবর্ষের দুর্ভাগ্য এটাই যে ৭৫ বছর ধরে যে ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বরা ভারতবর্ষের রাজনীতির দিক নির্দেশ করেছেন, তারা সবসময় পরিবারতান্ত্রিক এবং ব্যক্তি সর্বস্ব রাজনীতি করেছেন, ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করেছেন। বিজেপি একটা রাজনৈতিক দল, তার নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে, যে দলের একটা নির্দিষ্ট সময়ের পর সভাপতির পরিবর্তন হয়ে যায়, কিন্তু বহমানতাটা থাকে। তো সেভাবেই আদবানিজি রথের এক সময় নেতৃত্ব দিয়েছিলেন। ভারতীয় রাজনীতির একটা নতুন মোড় এসে গেছিল আদবানিজির নেতৃত্বে। আজকে আদবানিজি সক্রিয় রাজনীতি থেকে কার্যত অবসর নিয়েছেন, কিন্তু আদবানিজির নাম রাম মন্দিরের সঙ্গে চিরকাল মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আদবানিজি ছিলেন, আদবানিজি আছেন এবং আদবানিজি থাকবেন। ধরে ৬৭টা যুদ্ধ, ৩.৫ লক্ষ মানুষের মৃতদেহ, সেই সমস্তর ওপর দিয়ে হেঁটে আজকে এই আন্দোলন একটা পূর্ণতা পাচ্ছে। পৃথিবীর দীর্ঘকালীন চলা আন্দোলন। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বা কোনো সংগঠনের আন্দোলন নয়, এই আন্দোলন সমাজের আন্দোলন। এই আন্দোলন শ্রদ্ধার, এই আন্দোলন বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি করেছে। স্বতঃস্ফূর্ত জনরোষ বিভিন্ন সময় আছড়ে পড়েছে। মানুষ আবেগ, তাদের চিরায়ত বহমানতা নিয়ে এই আন্দোলনে সামিল হয়ে গেছে। এখন এই যে জয় শ্রীরাম আমরা বলি, শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, রাম মূল্যবোধের প্রতীক। সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক। যুগের পর যুগ ধরে মানুষ এভাবেই নিজেদের মধ্যে সম্বোধন করেছে। পশ্চিমবঙ্গে একজনের নামের সঙ্গে রাম আছে, দক্ষিণ ভারতেও একজনের রামের সঙ্গে নাম আছে, একদম সুদূর পশ্চিমেও কারোর নামের সঙ্গে রাম জড়িয়ে আছে। রাম সর্বব্যাপী, রাম সর্বস্পর্শী, রাম ভারতের অন্তরের অন্তঃস্থলে অধিষ্ঠিত। তাই তাকে যারা বাইরে ফেলে দিতে চাইছেন, তারা ভুল করেছিলেন। মীর বাঁকি ওই মন্দির ধ্বংস করবার পরেও বেশ কয়েকবার আমাদের সমাজের মানুষ সেখানে আবার নতুন করে পূজা অর্চনা শুরু করে। একবার সন্ন্যাসিনীরা দখল করে নিয়েছিলেন, তাদের প্রত্যেককেই খুন হতে হয়েছে, কয়েক হাজার সংখ্যায় তারা ছিলেন। চিমটিধারী সন্ন্যাসীরা একবার দখল করলেন, বিদেশি আক্রমণকারীদের সরিয়ে দিয়ে তারা একবার ওখানে পুজো শুরু করলেন, তাদের প্রত্যেককে খুন হতে হলো। এভাবে ৩.৫ লক্ষ মানুষ মারা গেছে এই আন্দোলনে। আজকে সেই আন্দোলন একটা নতুন মাত্রায় পৌঁছেছে। রাম নিজ ভূমি প্রতিষ্ঠা পাচ্ছেন, পরাধীনতার সমস্ত ক্ষতচিহ্নকে মুছে দিয়ে স্বমহিমায় রাম নিজের বাড়িতে অধিষ্ঠিত হয়ে যাবেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা, কারণ আমরা এই যুগে জন্মেছি। मेरा मन में राम तन में राम, रोम रोम पर राम रे, রাম সমীর লে ধ্যান লাগা দে, ছোড় জগৎ কি কাম রে। এটাই হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে মানুষের মুড। আবেগ উচ্ছ্বাসে ভেসে যাবে। 22শে জানুয়ারি দীপাবলি, পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘদিন ধরে চলা সর্বপ্রাচীন এই আন্দোলনের মধ্যে দিয়ে আজকে রাম উদ্ভাসিত হয়ে যাবেন অযোধ্যায়।